নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষকে বলা হয় বেদের একটা অঙ্গ। ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা কিন্তু এই যখন বেদের চর্চা করতেন তার থেকে কিন্তু জ্যোতিষের জন্ম, মানে অ্যাস্ট্রোলজির জন্ম। তখন তো অক্ষরের আবিষ্কার হয়নি, তাই শ্রুতি শুনে শুনেই কিন্তু এই বিষয়টি তৈরি হয়ে গিয়েছে। এখন অক্ষর আবিষ্কার হয়েছে, তো ধর্মের সঙ্গে ধর্মীয় স্থানে যোগাযুক্ত আছি। আর কপিল মুনির পীঠস্থান মানে গঙ্গাসাগর তাটা আলাদা মাত্রা রাখে, তা সেই উদ্দেশ্যে আমি গিয়েছিলাম গঙ্গাসাগরে। রুটটা একটু বলে দিই। শিয়ালদা থেকে দক্ষিণে যে ট্রেনগুলো চলে একমাত্র বজবজ বাদে যে কোনো ট্রেনে করে উঠে প্রথমে যেতে হবে কাকদ্বীপ। সে লক্ষ্মীকান্তপুর নেমে কাকদ্বীপ হতে পারে বা সরাসরি হতে পারে। দেখুন কাকদ্বীপ স্টেশন, কত মানুষ নেমেছে এই ট্রেন থেকে। তারা কিন্তু উদ্দেশ্য বা ডেস্টিনি কিন্তু সেই প্রত্যেকের কিন্তু গঙ্গাসাগর। দেখুন কত মানুষ, কি অবস্থা। আর সেইখান থেকে কিন্তু চলে যেতে হবে সোজা আমাদেরকে লট নাম্বার 8। আমরা টোটো করে কিন্তু সেই লট নাম্বার 8-এ পৌঁছে গিয়েছি এবং প্রত্যেকে কিন্তু এবার চলেছেন এখান থেকে হেঁটে। অন্য কোনো অপশন নেই, হেঁটে সোজা যেতে হচ্ছে জেটি ঘাটের দিকে। এই জেটি ঘাটে কিন্তু পৌঁছতে আমাদের মানে এখানে পৌঁছাতে 1 সেকেন্ড লাগলো, কিন্তু আমাদের সময় লেগেছে সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে এখানে আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এখন বাজে প্রায় 5:30 মতো সন্ধ্যা। এবং জেটি ঘাটটা সাজানো হয়েছে সুন্দর করে এবং প্রতীক্ষায় মানুষ আছেন কখন তার নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য পরিবহনটি আসবেন। বা এখানে একমাত্র পরিবহন বলতে বার্জ বা ভেসেল। তো এই জেটি ঘাটে কিন্তু আমরা যে সেতু সেটার মধ্যে উঠে পড়েছি। দেখুন আমাদের জন্য একটি ভেসেলের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের পুনর্থীর জন্য। ভেসেলটির সামনে দাঁড়ানো সবাই কিন্তু আমার ভেসেলের উদ্দেশ্যে যাচ্ছি। সন্ধ্যাবেলা আমাদের ভেসেলটি কিন্তু রওনা হয়ে গেছে সাগরদ্বীপের উদ্দেশ্যে। এই সাগরদ্বীপে যেতে লাগবে আমাদের আনুমানিক প্রায় 40 থেকে 45 মিনিট। বাঁদিকে দেখতে পাচ্ছেন যে আলোর ঝলকানি যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের মূল পশ্চিমবঙ্গের ভূখণ্ড। মানে আমরা এবার দ্বীপ মানে আইল্যান্ড মানে সাগরদ্বীপের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়েছি। আমি আগে বলেছি 40-45 মিনিট সময় লাগবে। প্রচুর মানুষ ভেসেলে উঠছেন। আগে কিন্তু এই ভেসেল ব্যবস্থাটা ছিল না, এখন প্রায় 15-18 বছর হয়ে গেল ভেসেলের ব্যবস্থা করা হয়েছে। আগে হতো নৌকায়, এবং সেই নৌকা যাতায়াতের কারণে কিন্তু প্রচুর প্রাণহানি হতো। তো এখন সেই প্রাণহানিটা অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং এই বছর তো রাজ্য সরকার ওখানে কেউ অসুস্থ হয়ে গেলে সোজা হেলিকপ্টার করে হাওয়াতে নিয়ে এসে এবং সেখানে কলকাতার হসপিটালে অ্যাডমিশনের ব্যবস্থা করেছেন। দেখুন দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা কিন্তু সাগরদ্বীপের যে ঘাট তার উদ্দেশ্যে রান্না হয়েছে এবং এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরভাবে সাজানো হয়েছে এলইডি লাইট দিয়ে, নানা রকম আলো এবং ফোকাস সেই ব্যবস্থাটাও আছে। যার জন্য আমাদের যে পরিশ্রমের গ্লানি বা ক্লান্তি সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন দূর থেকে কিছু আলো। এই আলোটা কিন্তু সাগরদ্বীপের জেটি ঘাটের আলো। আমাদের ভেসেলটি ডান দিকে গিয়ে ট্যাক্সিভাবে ঘুরে সেখানে জেটি ঘাটের সঙ্গে লাগিয়ে দেওয়া হবে আমাদের ভেসেলটিকে, এবং সেখান থেকে যাত্রীরা কিন্তু নিশ্চিন্তে ওপারে নামবেন। আমরা ওপারে নেমে গিয়েছি। দেখুন এত মানুষ আছে, তাদের ধৈর্যচ্যুতি ঘটছে। সেই ধৈর্যচ্যুতির কারণে কিন্তু তারা একটু অধৈর্য হয়ে পড়েছেন। বসার জায়গা নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে, তো এটা তো থাকবেই। সব কিছু তো একদম স্মুথলি হয় না, এটা তো স্বাভাবিক। উত্থান পতন, ভালো মন্দ, হাসি কান্না, ঝগড়াঝাটি সবটাই থাকবে। তো এবং যেহেতু এত দূর জার্নি করছেন সেই জন্য তাদের ধৈর্যচ্যুতি মানে অধৈর্য হচ্ছেন। এবং মানসিকভাবেও কিন্তু একটা প্রেশারের মধ্যে আছেন, ঠিকমতো স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়নি, এরকম কিছু সমস্যা তো লেগেই আছে। তো এটাই স্বাভাবিক। তো আমরা সেটা মেনে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি বাসের মধ্যে বসার জায়গা নিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে মিটেও যাবে। এখান থেকে কিন্তু প্রায় লাগলো আমাদের এখানেও লাগলো প্রায় আধ ঘন্টার উপরে। আমরা চলে এসেছি ভিআইপি জোন মেলার মধ্যে। এই দেখতে পাচ্ছেন আপনি সাংখ্য যোগাশ্রম, এরকম এটা কিন্তু মঠ। এরকম প্রচুর মঠ আছে এই ডান দিক বা দিকে রাস্তার মধ্যে। এখানে এদের তীর্থযাত্রী যারা আছে তারা সাময়িকভাবে এখানে বিশ্রামের জন্য ব্যবস্থাটা করেছেন, সেখানে ওনারা থাকছেন। এবং কিন্তু এখান থেকে এখানে ভিড়টা কম, গাড়িও কম। যেহেতু এখানে গাড়ি এবং ডিভোটি যারা পুণ্যার্থী তাদের কিন্তু রেস্ট্রিক্টেড, তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। যেহেতু আমার আসার সুযোগ হয়েছিল
আমার সঙ্গে আছেন প্রমানন্দ মহারাজ, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। উনি এসছেন আমার সাথে। আমরা গঙ্গাসাগরের তীর্থযাত্রা করতে এসেছি, স্নানটা করতে এসেছি। আমরা আজকে এসেছি, আগামীকাল স্নান করে আগামীকাল থাকছি এবং পরশুদিন কিন্তু আমরা চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকেও, আমিও আছি আপনাদের সাথে। স্নানের উদ্দেশ্য নিয়ে এসেছি। মেলায় প্রবেশ করলাম আমরা। মেলাতে কিন্তু প্রথমেই আমরা চলে গেলাম সেই বহু প্রতীক্ষিত বা বহু আলোচিত নাগা সাধু যারা আছে তাদের যে বাসস্থান, সেই জায়গাটাতে। এই বাসস্থানটা এদের সাগর মেলা কর্তৃপক্ষের ব্যবস্থা করে দিয়েছেন। এরা কম বেশি সারা বছরই থাকেন। মেলার সময় যারা অন্য জায়গায় বা প্রয়োজন পড়লে তখন সেখানে যান। যেমন এখানে এখনও আছেন। এইখানে স্থানের পর্বটা কিন্তু মিটে যাওয়ার পরেই ওনারা চলে যাবেন কুম্ভ মেলা। যেহেতু কুম্ভ মেলাটা অনেক দিন ধরে চলবে, আগামী মাসের প্রায় শেষ পর্যন্ত, এবং 144 বছর পরে এই যোগটা এসছে, তো ওনারা অনেকে যাবেন। এই পুণ্যার্থী যারা আছে তারাও যাবেন, ইচ্ছা আছে আমিও যাব। দেখতে পাচ্ছেন চূড়া, কপিল মুনির আশ্রমের চূড়াটা কিন্তু আমি আপনার এক ঝলক দেখতে পেলেন। মহারাজ দাঁড়িয়ে আছেন ওখানে এবং প্রচুর মানুষ কিন্তু ওনাদের কাছ থেকে ব্লেসিংস বা আশীর্বাদ সেটা কিন্তু গ্রহণ করছেন। এই একটা অভাবনীয় দৃশ্য, দারুণ ব্যাপার। শুধু একটু ছাই বা বিভূতি মেখে সারাটাই শীতলা কাটিয়ে দেয়। এখানে একটা আশ্রম, এখানে দেখুন একজন শঙ্খ ধরে আছে। 40 বছর সাধনা করে এই শঙ্খ পাওয়া গেছিলো, এটা ওনার দাবি, বক্তব্য। প্রচুর মানুষ এসছেন, তারা উলুধ্বনি দিয়ে সবটা স্বাগত জানাচ্ছেন ঘটনাটিকে। আমরা চলেছি এবার যেখানে যে উদ্দেশ্যে এসছি, স্নান করার উদ্দেশ্যে, সেই সমুদ্র তীর বা সাগর বেলার দিকে। প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ এসছেন। হারিয়ে যাওয়ার ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন আস্তে করে। যাওয়ার পথে প্রচুর মানুষের সাথে আমিও আছি, দেখতে পাচ্ছেন। তীর্থ মানেই কষ্ট, তার একটা ছাপ চেহারার মধ্যে পড়েছে সবারই, আমারও কিছুটা। দেখুন আমরা চলেছি সাগর মেলার সেদিকটায়। যাওয়ার পথে বাদিকে আমাদের পড়লো গঙ্গাসাগরের যে পবিত্র শ্মশান ভূমি, সেখানটায় মানুষের মোক্ষে যাওয়ার যে গেটওয়ে বা দ্বার বলা হয়, সেটা হচ্ছে আমাদের শ্মশান। তো এই শ্মশানে দেখুন গাড়িও এসছে, সব ভাই সকট এসছে, এবং এখানেই প্রচুর মানুষকে যারা এখানে থাকেন তাদের শেষ যাত্রার ব্যবস্থা করা হয়। এখান থেকে কিছু সাধু সন্ন্যাসী সেরেস্তাও আপনারা দেখতে পাচ্ছেন। বাদিকে ডান দিকে অস্থায়ী ছাউনি আছে, কিছু সাধন করছেন, এভাবেই আছে। আমরা এবারে চলে এসেছি কিন্তু মূল যে স্থানের জায়গাটা, সেই জায়গাটাতে। দেখুন কত মানুষের ভিড়, অগুন্তি, গুণে শেষ করা যাবে না। গতকাল বা তার আগের দিন থেকে কিন্তু স্নানটা শুরু হয়ে গিয়েছে, মানে 12 তারিখ থেকে স্নান শুরু হয়ে গিয়েছে। 13 তারিখ, আজকে 14 তারিখ চলছে, এখনও স্নান চলছে। বহু মানুষ এখনও আসছেন, স্নান করছেন, বহু মানুষ স্নান করে চলে গিয়েছেন। তাও ভিড়ের কিন্তু শেষ নেই। প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব কিছু কামনা বাসনা, সমস্যা ঈশ্বরের উদ্দেশ্য অর্পণ করার জন্য এসছেন। অনেকের শরীর খারাপ আছে, তার থেকে উদ্ধার লাভের জন্য অনেকের কিছু কামনা বাসনা আছে। একটা বিশ্বাস আছে আমাদের আমরা যারা কর্ম করার জন্য চলার পথে অনেক ভুলভ্রান্তি, ভালো মন্দ কাজ করে ফেলি, তার থেকে পরিত্রাণ করতে গঙ্গাসাগরে স্নান করলে পাওয়া যায়। একটা কথাই আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো দ্বিতীয় বৃহত্তম মেলা ভারতবর্ষের। দেখুন ওয়াচ টাওয়ারও আছে, 1150টি প্রায় ক্যামেরা এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আধা সামরিক বাহিনী, পুলিশ সবাই আছে। দেখুন গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৈতরণী পার করা। আমাদের শাস্ত্রে আছে যে পাপ করলে সে বৈতরণী নদী পার হতে হয়, ভয়ঙ্কর। তা ব্রাহ্মণকে যদি গরু দান করা যায়, তার থেকে কিন্তু নিষ্কৃতি অনেকটাই পাওয়া যায়। সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু দেখুন গোদান করা হচ্ছে। জাতি, ধর্ম, বয়স নির্বিশেষে কিন্তু মানুষ এখানে এসছে। একটা মানে মিনি ভারতবর্ষ যদি বলা হয় তাহলে বোধ হয় ভুল বলা হবে না। দেখুন প্রচুর মানুষ, কত মানুষ, এত মানুষ। প্রশাসন থেকে কিন্তু সুন্দর সহযোগিতা করেছে। মা তুলসী, দেখুন উনি কিন্তু জীবিকা নির্বাহ মা তুলসীকে দিয়েই করছেন। মা যেমন সন্তানকে রক্ষা করে, তুলসী মা কিন্তু সেবাই করে যাচ্ছেন। আমরা এখান থেকে চলেছি কিন্তু মূল মেলা থেকে। এই দেখুন ইস্কনের মন্দির,
গঙ্গাসাগর মেলার যে ইস্কনের ব্রাঞ্চ হয়েছে তার কিন্তু মন্দির এটা। আমরা ইস্কনের মন্দিরে প্রবেশ করে গিয়েছি। এখানে যারা ঢুকছেন প্রত্যেকে কিন্তু ওনারা ভোগ দিচ্ছেন। দেখুন দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। দেখুন এই অস্থায়ীভাবে রঙিন কাপড় দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে ডিভোটিদের থাকার জন্য। অনেকে তো রাত্রেবেলা থাকার ঠিক মতো জায়গা পাচ্ছেন না, এখানে হোটেলের সংখ্যাটা কম। এখান থেকে আমরা চলে এসেছি কিন্তু আবার মূল মেলার দিকে, কিন্তু এটা মেলার পিছন দিক। সেইখান দিয়ে কিন্তু আমরা মূল মেলার মধ্যে ঢুকছি। কত সুন্দর দেখুন গেট সাজানো হয়েছে, দারুণ দৃশ্য। এইসব মানুষগুলো কিন্তু তীর্থার্থীদের কিন্তু স্নান হয়ে গিয়েছে। তারা আগামীকাল বা আজকে রাতের দিয়ে কিন্তু রওনা দেবেন যে যার গন্তব্যে। সবাই অপেক্ষা করছেন এই প্রবল শীত, এই শীতকে উপেক্ষা করে কিন্তু তারা গঙ্গায় স্নানের জন্য এখানে এসছেন। পূর্ণ স্নানের জন্য কিন্তু গঙ্গাসাগরে এসেছেন। দেখুন এই জায়গাটা হচ্ছে মন্দিরের পিছন জায়গা। এই জায়গাটা কিন্তু ভিআইপি জোন বা রেস্ট্রিক্টেড। দেখুন মানুষের সংখ্যা। এই দেখুন মেলার কপিলমুনি মন্দিরের পিছন দিকটা। এখানে কিছু আবাসের জায়গা আছে, তো যারা আগে থেকে বুকিং করেছেন তারা আছেন। সশস্ত্র নিরাপত্তাও কিন্তু আছে। আমরা ভিআইপি পাস পেয়েছিলাম যেহেতু, সেই জন্য আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। আমরা এখানে এসেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি একদম কপিলমুনি আশ্রম সংলগ্ন যে পিছনে গর্ভগৃহ বা মন্দির সংলগ্ন যে ধর্মশালা, অফিসার্স কোয়ার্টার যেগুলো আছে, এই জায়গাটা বেশি মানুষজন আসতে পারে না লোক কম থাকে। তার যাক আমাদের একটু পরিচিতির সুযোগ সুবিধার জন্য আর কি আমাদের সেই সুযোগটা হয়েছে। তো আপনারা দেখুন এই সেই কপিলমুনি আশ্রম। এই দেখুন এই তিনটে চূড়া। আমি আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আমি এরপরে সামনে গিয়ে ভিডিওটা করবো, কালকে দেখানোর চেষ্টা করেছি। আমি মহারাজ সর্বানন্দ তীর্থনাথ আজ গঙ্গাসাগর মেলায় এবং আজকে কপিলমুনির আশ্রমের গর্ভগৃহের ভিতরে আমরা আছি। এখন আপনাদের একটু মন্দিরের ভেতরে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সকলে গঙ্গাসাগর পুণ্যস্থানে সকল ভক্ত শিষ্যদের মঙ্গল কামনার্থে পূর্ণ লাভ চাই। সকলে পূর্ণ লাভ করুন এবং আমার এই ভিডিওটা অনলাইন সবাই শেয়ার করে দিন যাতে সবাই এবার আমরা চলে এসেছি একদম বহু প্রতীক্ষিত কপিলমুনির যে আশ্রম বা মন্দির যাই বলুন তার ঠিক সামনে। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর আলো, গোলাপি, সবুজ, নীল, লাল। শুধু তাই না, ফোকাসের ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন অস্থায়ী ছাউনি আছে, কিছু স্থায়ী ছাউনি আছে, সেগুলো সুন্দরভাবে সাজানো আছে। পুলিশ প্রশাসনের লোকজন দেখতে পাচ্ছেন। সামনে ব্যারিকেড, যাতে ভিড়ের চাপে কোনো দুর্ঘটনা এখানে না ঘটে যায়। অসাধারণ, অপূর্ব। দেখুন বড় ডিসপ্লে করা হয়েছে এবং আগেই বলেছি 1150টি ক্যামেরা এখানে ব্যবহার করা হচ্ছে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য, যাতে মানুষ শান্তিভাবে এসে দর্শন করতে পারে। দেখুন অসাধারণ দৃশ্য। সবাই এসে, ছোট বড়, বাচ্চা, বয়স্ক, প্রবীণ, নবীন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এর একটা মিনি ভারতবর্ষ, একটু করে ভারতবর্ষ উঠে এসছে। আবার আমরা এসেছি নাগাসাগরের আস্তানায়। আমি নিচের অংশটি ইচ্ছা করে গার্ড করে দিয়েছি, যেটা স্বাধীনতার স্বার্থে, কারণ অনেকেই এই ভিডিওটি বাচ্চারা দেখতে পারেন। কিন্তু ওনাদের আশীর্বাদটা নেওয়ার জন্য প্রত্যেকেই এসছে। আমিও আশীর্বাদ নিয়েছি। এটা দরকার, নাহলে মনে হবে কোথাও একটা বোধহয় ফাঁকা, একটা খামতি বা একটা গ্যাপ বোধহয় রয়ে গেল, সেটা যাতে না হয়। আশীর্বাদটা কিন্তু আমিও নিলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি, ত্রিশূল রাখা আছে। এই ঠান্ডার মধ্যে দেখুন খালি গা, সামান্য একটু বিভূতি বা ছাই যেই বলুন না কেন, সুন্দর আছে। ওনাদের কোনো রোগ হয়নি, কোনো সমস্যা নেই, দিব্যি ভালো আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা বা ধ্যান কোথায় একটা মানুষকে নিয়ে চলে যেতে পারে, এটা কিন্তু তার একটা উদাহরণ।
এবার আমরা এসেছি গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘে। পরমানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। দীর্ঘদিন বাদে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন শাখা। গঙ্গাসাগরে আছে, অস্থায়ীভাবে প্যান্ডেল করা হয়েছে। পরমানন্দজির মূর্তি দেখতে পাচ্ছি মহারাজের, এবং প্রচুর মানুষ সেখানে আছে। নাম গান হচ্ছে, পাঠ হচ্ছে। যারা রাত্রেবেলা থাকার অন্য কোথাও ব্যবস্থা করতে পারেনি তারা কিন্তু এখানেই আছেন সমস্ত জিনিসপত্র নিয়ে। দেখুন কত মানুষ এখন আসছে। এখানে কিন্তু বাস সার্ভিসটা চালু হয়েছে। দিনের বেলা যেটা সময় ভাটার কারণে বন্ধ ছিল, যেহেতু জেটি বন্ধ তাই বাসও বন্ধ, নাহলে জেটি ওখানে মানে ভিড়টা আসছে পড়বে। এখন বাজে প্রায় রাত 11টার বেশি একটুখানি, কিন্তু দেখুন কত মানুষ ফেরার জন্য প্রস্তুত। তারা যে যার গন্তব্যে বাসে করে গিয়ে তারা কচুবিহার ঘাটে যাবে, সেখান থেকে ভেসেল বা বার্জে করে পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড বা লট নম্বর 8 সেখান থেকে বাস আছে, বা টোটো করে গিয়ে কাকদ্বীপ গিয়ে সেখান থেকে ট্রেনে করে যে যার গন্তব্যে ফিরে আসবে। দেখুন এত আলো, এত মানুষ, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর সময় কলকাতা শহরে যেমন আমরা ভিড় দেখি সেরকম। মানুষের মনে কিরকম উৎসাহ উদ্দীপনা, এবং কত মানুষ পুণ্যের জন্য এই সাগর মেলায় এসেছিলেন। পরের দিন সকাল আমি কিন্তু এই বাসের পর্বটা পার করে এসে আমি উঠে পড়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমি আগের দিন এসেছিলাম ভেসেলে করে। এটা হচ্ছে বার্জ। ভেসেল আর বার্জের মধ্যে পার্থক্যটি হচ্ছে, ভেসেল হচ্ছে যাত্রী পরিবহনের জন্য, আর বার্জ হচ্ছে যে পরিবহনের যে অন্য জিনিসগুলো আছে, যেমন 2 চাকা 4 চাকা, মানে বাস, লরি, ট্যাক্সি, টেম্পো, অ্যাম্বাসেডার, সেগুলো তো সাগর মেলায় লাগে, সেগুলো কিন্তু ভেসেলে করে নিয়ে আসা হয়। ভালো করে দেখুন, বুঝতে পারবেন ভিডিওটি, একসঙ্গে 6 থেকে 8টি বাস আরামসে থাকতে পারে। তো এখানে এখন কোনো বাস বা অন্য কিছু নেই, শুধু যাত্রী পরিবহনই পারাপার করা হচ্ছে। তা আমিও তার মধ্যে আছি। প্রচুর মানুষ আছে। আমার কিন্তু বাসটি আমাদের চলছে সাগরের ওপর দিয়ে, মানে এক কথা বলতে গেলে মুড়িগঙ্গার ওপর দিয়ে। এখন নৌকা ব্যবস্থা উঠে গিয়েছে, বার্জ ভেসেলই কিন্তু একমাত্র ব্যবস্থা। সুন্দর সাজানো, বাসটি দেখতেও ভালো লাগে। প্রচুর মানুষ আছেন, কমসে কম 2,500 থেকে 3,000 মানুষ আনুমানিক। দেখে কিন্তু অতটা মনে হচ্ছে না, কিন্তু এর পরিবহন ক্ষমতা প্রচুর বেশি। দেখুন এই ঠান্ডার মধ্যে কিন্তু মানুষ যাচ্ছে। ওই দেখুন আরেকটি ভেসেল আমাদের মতনই কিন্তু সাগরদ্বীপ থেকে ফিরে আসছে। দারুণ। আমরা আস্তে আস্তে কিন্তু লট নম্বর 8 দিয়ে কিন্তু কচুবিহার ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি। লট নম্বর 8 পৌঁছে যাচ্ছে সেদিকেই। প্রায় 40 থেকে 45 মিনিটের জার্নি, আমি আগেই বলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আগামী দিনে এরকম ভালো ভিডিও দেওয়ার জন্য আমার আরও আগ্রহ থাকবে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।